হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের জন্য এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে। সো আমরা আজকে কিন্তু গ্রুপ বি এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর ফোকাস করব। আমরা অলরেডি ফান্ডামেন্টাল রাইটস পড়ে নিয়েছি। সো আজকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ঠিক তার পরের যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেটার উপর ফোকাস করব। দেখো, আজকের এই পর্বে আমরা কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি শুধু পড়বো না, সেই সঙ্গে আমরা ফান্ডামেন্টাল ডিউটি পোর্শনটাও পড়বো। সো ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে আমাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আর সেই সঙ্গে নির্দেশমূলক নীতি, এটা আমরা দেখবো। কি কি দেখবো একবার দেখে নিই। প্রথমত নির্দেশমূলক নীতি কাকে বলে আমরা ফোকাস করব। আমরা দেখবো যে নির্দেশমূলক নীতির প্রধান উৎস কি কি আছে, আর নির্দেশমূলক নীতি বিভিন্ন প্রকারগুলো জানবো, আর জানবো অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে কি বোঝানো হয়েছে, এবং নির্দেশমূলক নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন আইনগুলো কি কি রয়েছে সেটাও আমরা দেখবো। সেই সঙ্গে আমরা দেখবো মৌলিক কর্তব্য কাকে বলে, মৌলিক কর্তব্যের উৎস কি আছে, মৌলিক কর্তব্যের বিভিন্ন বৈশিষ্ট্যই বা কি আছে, আর মৌলিক কর্তব্য কাদের জন্য প্রযোজ্য হয় আর কাদের জন্য প্রযোজ্য হয় না, আর মৌলিক কর্তব্য অনুসরণ করা বাধ্যতামূলক কিনা। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের এই পোর্শনের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে আমরা ফোকাস করি নির্দেশমূলক নীতি মানে কি। দেখো, নির্দেশমূলক নীতি এই কথাটাকে যদি আমরা ডিফাইন করি, ইংরেজি কথাটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই কথাগুলোর প্রত্যেকটা মিনিং আমি এখানে লিখে দিয়েছি। যেমন ডাইরেক্টিভ মানে হচ্ছে সংবিধান এখানে নির্দেশ দিয়েছে। সংবিধান নির্দেশ দিয়েছে কাকে নির্দেশ দিয়েছে, আমরা দেখব এই নির্দেশ দেওয়া হয়েছে দেশের স্টেটকে। স্টেট বলতে কিন্তু এখানে শুধুমাত্র গভর্নমেন্ট গুলো নয়, গভর্নমেন্ট বলতে এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু গভর্নমেন্ট বলতে গভর্নমেন্ট অফ স্টেটস, এখানে গভর্নমেন্ট বলতে লোকাল সেলফ গভর্নমেন্ট, সবাইকেই বোঝানো হয়। এছাড়াও পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট লেজিসলেচার এবং সেই সঙ্গে আদার বিভিন্ন অথরিটি, সবাইকেই এখানে কিন্তু ইন্ডিকেট করা হয়। শুধু তাই নয়, জুডিশিয়ারিকেও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। সো এভাবে স্টেট বলতে যাদের যাদেরকে বুঝিয়েছে সবার জন্যই এই নির্দেশ। সাংবিধানিক এই নির্দেশ এটাকে ফলো করেই কি করবে, যখন কোনো পলিসি মেকিং করবে, কোনো যখন ল মেকিং করবে দেশে, সেই ল মেকিং পলিসি মেকিং এর ক্ষেত্রে এই প্রিন্সিপাল গুলোকে ফলো করা হবে। আমাদের সংবিধানে 18 রকমের ডাইরেক্টিভ প্রিন্সিপাল রয়েছে। এই 18 রকমের ডাইরেক্টিভ প্রিন্সিপালস 3 রকম পলিটিক্যাল ইডিওলজির দ্বারা ইন্সপায়ার্ড। কিছু প্রিন্সিপাল রয়েছে যা কিনা সমাজতান্ত্রিক নীতি হিসেবে ইন্ডিকেটেড, কিছু আছে যা গান্ধীবাদী নীতির দ্বারা প্রভাবিত, এবং কিছু আছে যা কিনা উদারনৈতিক নীতির দ্বারা প্রভাবিত। এভাবে 3 রকমের পলিটিক্যাল ইডিওলজির উপর বেস করে আমাদের এই টোটাল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পোর্শনটাকে তৈরি করা হয়েছে। তাহলে এই শব্দবন্ধগুলো দিয়েই আমরা আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম যে নির্দেশমূলক নীতি হলো সংবিধানের দেওয়া কিছু নির্দেশ, যে নির্দেশগুলোকে ফলো করে দেশে আইন প্রক্রিয়া বা আইনগুলোকে তৈরি করবে, দেশের পলিসি মেকিং করবে, এবং এটা যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু দেশে ওয়েলফেয়ার ব্যবস্থা বা জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা এস্টাবলিশ হওয়া সম্ভব। এবং এভাবে কিন্তু আমরা দেখব আমাদের এই যে বিভিন্ন আদর্শগুলো ফলো করা হয়েছে, 3 ধরনের যে আদর্শ, সেই আদর্শগুলো কিন্তু বিভিন্ন সময় সরকার আইন তৈরির ক্ষেত্রে প্রয়োগ করে। এটাকে প্রয়োগ করার ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন। একটা হচ্ছে দেশের ইতিবাচক সরকারের ইচ্ছে, আর হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ। যদি প্রাকৃতিক সম্পদ এবং সরকারের ইতিবাচক ইচ্ছে দুটো যদি সমানভাবে বর্তমান থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ভারতবর্ষে এই নির্দেশমূলক নীতির যে প্রভিশন সেগুলোকে এস্টাবলিশ করা সম্ভব। এবং এখানে তোমাদেরকে বলে রাখি যে নির্দেশমূলক নীতিকে যেমন একদিকে অর্থনৈতিক এবং সামাজিক অধিকার বলে উল্লেখ করা হয়, ঠিক অন্য দিক দিয়ে এই নির্দেশমূলক নীতিগুলো দেশের সরকারের কিন্তু দায়ী দায়িত্ব কর্তব্য হিসেবে ইন্ডিকেটেড। অর্থাৎ এই প্রত্যেকটা কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর প্রভিশন আমাদের দেশের সরকারের ইতিবাচক নীতি হিসেবে ইন্ডিকেটেড হয়। প্রত্যেকটা এখানে কিন্তু পজিটিভ কনসেপ্টকে প্রমোট করা হয়েছে। তাহলে আমরা চলে আসি এর বেসিক প্রভিশন গুলো সংবিধানে কোথায় কি আছে এবং সেই সঙ্গে এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। দেখো, নির্দেশমূলক নীতি হিসেবে প্রধান যে বৈশিষ্ট্য আমরা দেখলাম সেটা হচ্ছে, একটু আগে আমি বলছিলাম ইতিবাচকের কথা, অর্থাৎ সেটা সবগুলোই পজিটিভ কনসেপ্ট। দ্বিতীয়ত যেটার উপর আমরা ফোকাস করবো তা হচ্ছে এই ডিপিএসপি কে আমরা বলি নন জাস্টিসেবল। নন জাস্টিসেবলের অর্থ কি? এর অর্থ হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এমন বিষয়। আমরা দেখেছি যখন মৌলিক অধিকার পড়েছি যে মৌলিক অধিকারগুলো কোর্টের দ্বারা বলবৎযোগ্য, অর্থাৎ জাস্টিসেবল। তাহলে সেখানে কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে সেই মৌলিক অধিকারকে এস্টাবলিশ করার ব্যবস্থা রয়েছে, কিন্তু নির্দেশমূলক নীতির ক্ষেত্রে এরকম কোনো ব্যবস্থা নেই। নির্দেশমূলক নীতি যদি কেউ ভঙ্গ করে তাহলে সেটাকে বাস্তবায়িত করার কোনো ব্যবস্থা নেই। এটার সঙ্গে আমরা নেতা মন্ত্রীদের বিভিন্ন প্রতিশ্রুতিকে আমরা কম্পেয়ার করতে পারি।
তোমরা দেখেছো যে বিভিন্ন নির্বাচনের আগে নেতা মন্ত্রীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। এই সামনেই আমাদের পশ্চিমবঙ্গে ভোট আছে, দেখবে বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেবে। কেউ ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলবে, কেউ বলবে যে গোটা দেশে বা কোনো নির্দিষ্ট রাজ্যে সেখানে অনেক কিছু প্রকল্প নিয়ে আসবে। কিন্তু আলটিমেটলি যখন সেই ব্যক্তি বা সেই দল কোনো সরকারকে এস্টাবলিশ করবে, তারা কিন্তু এসে সবটা এস্টাবলিশ করে এরকম নয়। তাহলে এখানে সরকার যেমন প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি অনুযায়ী ঠিক যতটুকু মনে হয় সম্ভব করা সেইটুকুই করে, ঠিক এখানেও তাই। সংবিধান আমাদের জন্য কিছু প্রতিশ্রুতি দিয়েছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তার বিষয়ে কোনো রকম গ্যারান্টি দেওয়া নেই। যেগুলো সরকারের মনে হবে করার সম্ভব, দেশের প্রাকৃতিক সম্পদের প্রাতুলতা রয়েছে, প্রতুলতার মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করা সম্ভব, সরকারের ইচ্ছে আছে এটাকে এস্টাবলিশ করার, সেগুলোকেই এস্টাবলিশ করা হবে। তাই এগুলোকে আমরা বলবো নন জাস্টিসেবল। 37 নম্বর ধারার মধ্যে এই নন জাস্টিসেবল এর বিষয়টা, অর্থাৎ প্রকৃতি কিরকম, এর বৈশিষ্ট্য কিরকম সেটা বলা আছে। এছাড়াও এই 37 নম্বর ধারায় নির্দেশমূলক নীতির গুরুত্ব দেওয়া আছে। বলা হচ্ছে ভারতের সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে সুনিশ্চিত করাই এই নির্দেশমূলক নীতির প্রধান গুরুত্ব। অন্যদিকে নির্দেশমূলক নীতির ধারণা, এটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। আয়ারল্যান্ড থেকে এখানে আমরা দেখব মৌলিক অধিকারের ধারণা যেমন নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ঠিক তেমনই এই ডিপিএসপির কনসেপ্ট কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নির্দেশমূলক নীতি কাজের জন্য প্রযোজ্য, আমরা দেখব ভারতবর্ষের নাগরিক এবং বিদেশি উভয়ের জন্য সার্বজনীনভাবে এটা প্রযোজ্য, কোন রকম পার্সিয়ালিটি এখানে করা হয় না, প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য। আর নির্দেশমূলক নীতি কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে? জাতিপুঞ্জের যে মানবাধিকার সংক্রান্ত সনদ 1948 ডিক্লেয়ার হয়েছিল, সেই মানবাধিকার সংক্রান্ত সনদ যেমন আমাদের মৌলিক অধিকারের সোর্স হিসেবে কাজ করে, ঠিক এখানে কিন্তু নির্দেশমূলক নীতিও এই মানবাধিকার সংক্রান্ত যে ঘোষণা তার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছে। এইভাবে আমরা প্রধান বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও নির্দেশমূলক নীতির যে কনসেপ্ট সেটা আমরা দেখব ভারত সরকার আইন 1935-এর মাধ্যমে প্রথম নিয়ে এসেছে। তাহলে এখানে নির্দেশমূলক নীতির অন্যতম উৎস হিসেবে আমরা ভারত সরকারের যে ব্রিটিশ পিরিয়ড যে ভারতের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল কি হিসাবে? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। সেই সময় এই আইনের মধ্যে সরকারের ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলে এটাকে ইন্ডিকেট করা হয়েছিল, যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। এবং এখান থেকে আমাদের ভারতের সংবিধানে এখন 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে দেওয়া আছে। পার্ট 4 এর মধ্যে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে আমাদের টোটাল নির্দেশমূলক নীতির প্রভিশন গুলো রয়েছে। এর মধ্যেই আমাদের 18টি প্রিন্সিপালসকে তালিকাবদ্ধ করা হয়েছে। নির্দেশমূলক নীতির মূল ধারা বা সব থেকে গুরুত্বপূর্ণ ধারা 38। কেন? কারণ এই 38 নম্বর ধারায় নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্য ওয়েলফেয়ার নেশন এস্টাবলিশ করা, সেটা দেওয়া আছে। অন্যদিকে নির্দেশমূলক নীতির বাস্তবায়ন কার উপর নির্ভর করে? বলছে দেশের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে এবং সরকারের ইতিবাচক ইচ্ছের উপর নির্ভর করে। তাহলে দুটোই কিন্তু আমাদের ভারতবর্ষের নির্দেশমূলক নীতি বাস্তবায়ন হওয়ার প্রধান বিষয়, যার উপর নির্ভর করে এটা এস্টাবলিশ হতে পারে। আর নির্দেশমূলক নীতির লক্ষ্য কি? ভারতবর্ষে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এস্টাবলিশ করাই হচ্ছে নির্দেশমূলক নীতির প্রধান লক্ষ্য। তাহলে এখানে প্রত্যেকটি বিষয় যেগুলো আমরা এখনই আইডেন্টিফাই করলাম, যাকে আমরা নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য বলে আইডেন্টিফাই করতে পারি। তাহলে একবার দেখে নিই। ফার্স্ট অফ অল, নির্দেশমূলক নীতি হলো আদালত কর্তৃক অবলবৎযোগ্য, অর্থাৎ এখানে কিন্তু এটা এস্টাবলিশড হবে তার কোনো গ্যারান্টি থাকছে না। দ্বিতীয়ত, নির্দেশমূলক নীতিগুলো আমাদের সংবিধানের মধ্যে তালিকাবদ্ধ করা হয়েছে 3 রকমের পলিটিক্যাল ইডিওলজির উপর বেস করে, যার মধ্যে রয়েছে সামাজিক, রয়েছে গান্ধীবাদী, আর রয়েছে উদারনৈতিক। এই নির্দেশমূলক নীতিগুলি আমাদের ভারতের সংবিধানের মধ্যে পার্ট 4 এর মধ্যে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে দেওয়া আছে, যেগুলো যে কোনো সরকার তার আইন, তার প্রকল্প তৈরি করার ক্ষেত্রে এগুলোকে প্রধান প্রিন্সিপাল হিসেবে ফলো করে। এবং আমাদের ভারতবর্ষে যদি সঠিকভাবে এটাকে এস্টাবলিশ করা যায়, তাহলে ভারতবর্ষে কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হওয়া সম্ভব, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা সুনিশ্চিত হওয়া সম্ভব। আর এর প্রধান উদ্দেশ্য আমাদের ভারতবর্ষে একটি জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা এস্টাবলিশ করা। এই নির্দেশমূলক নীতির ক্ষেত্রে আমরা দেখব প্রত্যেকটি নির্দেশমূলক নীতি কিন্তু ইতিবাচক প্রকৃতির, অর্থাৎ এখানে প্রোভাইড করার কথা, দেওয়ার কথা, ব্যবস্থা করার কথা, এগুলোই বলা হয়েছে। যদিও 2-1টা নেতিবাচক নির্দেশমূলক নীতিও রয়েছে। নির্দেশমূলক নীতিগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ঠিক সরকার যেমন বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, এগুলো সংবিধানের দেওয়া ওই রকমই কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি। এভাবে আমরা কিন্তু নির্দেশমূলক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলোকে আইডেন্টিফাই করতে পারি। চলে আসবো আমরা নেক্সট। গ্রানভিল অস্টিনের মতে
নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের বিবেক। ঠিক একইভাবে আম্বেদকর বলছেন নির্দেশমূলক নীতি থাকা এটা যে কোনো দেশের সংবিধানের একটি অভিনব বৈশিষ্ট্য। আর নির্দেশমূলক নীতি সম্পর্কে আরেকটি বিখ্যাত উক্তি রয়েছে যেটা দিয়ে প্রশ্ন দেয়, সেটা হচ্ছে ডিপিএসপি like a check on the bank which convenience of the bank। এটা কার বক্তব্য? এটা হচ্ছে বিখ্যাত সংবিধান বিশারদ কনভেনিয়েন্স অফ দ্য ব্যাংক কেটি শাহ। কেটি শাহর এই স্টেটমেন্ট, এটা দিয়ে কোশ্চেন দেয় বারবার। সো এখানে মনে রাখবে যে এটাকে বলা হচ্ছে এমন একটি ব্যাংকের চেক যে ব্যাংকের তোমার কোনো টাকা নেই, তাহলে টাকা নেই চেকের কোনো দাম নেই। তুমি যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকে তোমার অ্যাকাউন্টে তবেই গিয়ে সেই চেকটার কিন্তু ভ্যালু হবে। এখানেও তাই, ডিপিএসপি হচ্ছে ততক্ষণ অবধি শূন্যগর্ভ যতক্ষণ অবধি না এর উপর বেস করে কোনো আইন তৈরি হচ্ছে। আইন তৈরি হলে তবে গিয়ে তুমি ডিপিএসপির প্রতিশ্রুতি অনুযায়ী সেই পার্টিকুলার অধিকারটা এনজয় করতে পারবে। সো এভাবে কেটি শাহ কিন্তু ডিপিএসপি কে সামান্যতম সমালোচনা করেছেন, তাই না? অন্যদিকে নির্দেশমূলক নীতির মোট সংখ্যা আগেই বলেছি 13টি আগে ছিল, বর্তমানে ওটা বেড়ে বেড়ে 18টি হয়েছে। একটু দেখে নিই আমরা কবে কোনটা অ্যাড হয়েছে। মূল সংবিধান অর্থাৎ 1950 সালে নির্দেশমূলক নীতির মোট সংখ্যা ছিল 13টি বা 13 ধরনের। এরপরে 4টি প্রধান প্রিন্সিপাল অ্যাড করা হয় 1976 সালে। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা দেখব যে টোটাল 4টে প্রিন্সিপাল, একটা হচ্ছে আর্টিকেল 39 এর F, একটা 39 এর A, একটা 43, একটা 48 এ। এই 4টি প্রিন্সিপাল 4 রকমের বিষয়কে ইন্ডিকেট করে। আমরা এই আর্টিকেলগুলো একটু পরেই পড়ব। আর এরপরে 2011 সালে আরো একটি প্রিন্সিপাল অ্যাড করা হচ্ছে, যেটা হচ্ছে আর্টিকেল 43B। এভাবে আমাদের মোট প্রিন্সিপালের সংখ্যা এই মুহূর্তে হয়েছে 18। চলে আসবো আমরা নেক্সট পোর্শনে। এটা হয়েছে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এটা হচ্ছে 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এগুলো ইনফরমেশন দেওয়া আছে এখানে। এই যে 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে 4টি নীতি যুক্ত হয়েছে। আর 1978 সালে 44তম সংশোধনে এই 38 নম্বর ধারাকে মডিফাই করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। 2002 সালে 86তম সংবিধানের মাধ্যমে 45 নম্বর ধারার পরিবর্তন করা হয়েছে, যেখানে 45 এর মধ্যে একটি নতুন ক্লজ অ্যাড করা হয়েছে। ক্লজ মানে উপধারা, তাহলে এই 45 ক্লজ 1। আর সেই সঙ্গে হচ্ছে 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2011 সালে আরো একটি প্রিন্সিপাল অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে মোট প্রিন্সিপালের সংখ্যা হয়েছে 18টি। তাহলে 3টে নির্দেশমূলক নীতি সংবিধানের 4র্থ খণ্ডের বাইরে রয়েছে, অর্থাৎ 4র্থ পার্টের মধ্যে নেই। একটা 335, একটা 350 এর A, আর একটা হচ্ছে 351। কি আছে 335 এর মধ্যে? বলা হয়েছে সরকার যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে সমাজের তাদের জন্য সরকারি চাকরিতে বিভিন্ন রকম সংরক্ষণের ব্যবস্থা করবে। 350 এর A কি বলছে? এটা বলছে যে প্রাইমারি শিক্ষা সবসময় মাতৃভাষায় হতে হবে, অর্থাৎ এটা একটা ইনস্ট্রাকশন। প্রত্যেকটা রাজ্যে যখন মাতৃভাষা দেওয়া হবে, মাতৃভাষার মাধ্যমে একমাত্র প্রাইমারি শিক্ষা প্রদান করতে হবে। আর 351 বলছে হিন্দি ভাষার সঠিক প্রসার করাতে হবে, গোটা ভারতবর্ষে হিন্দি ভাষাকে সঠিকভাবে প্রচার করতে হবে। তো এভাবে আমাদের সংবিধানে নির্দেশমূলক নীতির যে পার্ট 4 তার বাইরেও কিন্তু নির্দেশমূলক নীতির বিভিন্ন নির্দেশনা করা হয়েছে। এখানে আমরা আইডেন্টিফাই করব ডাইরেক্টিভ প্রিন্সিপালসের বিভিন্ন ধরনগুলো। যেমন ইকোনমিক প্রিন্সিপালস আমরা একাধিক আর্টিকেল পাবো, যেমন আর্টিকেল 38, আর্টিকেল 39, এগুলো কিন্তু ইকোনমিক প্রিন্সিপালসকে ইন্ডিকেট করে। আমরা গান্ধিয়ান প্রিন্সিপাল বা সোশ্যালিস্ট প্রিন্সিপাল পাবো। গান্ধিয়ান প্রিন্সিপাল হিসেবে আর্টিকেল 40 কথা বলতে পারি, আমরা আর্টিকেল 40 কথা বলতে পারি, বা আমরা এখানে কটেজ ইন্ডাস্ট্রির যে প্রভিশন রয়েছে আর্টিকেল 43 তার কথা বলতে পারি। সোশ্যালিস্ট প্রিন্সিপাল বলতে আমরা আর্টিকেল 39 এর কথা বলতে পারি। প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড মনুমেন্টস এর ক্ষেত্রে, প্রোটেকশন অফ এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা আর্টিকেল 48 এর কথা বলতে পারি, বা মনুমেন্টস এর ক্ষেত্রে আমরা আর্টিকেল 49 এর কথা বলতে পারি। অন্যদিকে ল অ্যান্ড জাস্টিস এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল 39 এর কথা বলতে পারি। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা আর্টিকেল 50 এর কথা বলতে পারি, যেখানে জুডিশিয়ারিকে সেপারেট করার কথা বলা হচ্ছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে আমরা আর্টিকেল 51 এর কথা বলতে পারি। তাহলে এইভাবে প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে কোনো না কোনো প্রিন্সিপালস দেওয়া আছে।
তো আমাদের যেটা এক্সামে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রিন্সিপালসকে তুলে দিয়ে জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের প্রিন্সিপালস। তো সেটা তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে যে কমন কনসেপ্ট তৈরি হয়েছে মনের মধ্যে যে এই পার্টিকুলার রাইটটা বা এই পার্টিকুলার বিষয়টি এটি গান্ধীজির মতাদর্শের দ্বারা প্রভাবিত বা এটি উদারনৈতিক মতবাদের দ্বারা প্রভাবিত, সেটাকে আমাকে সেটা দিয়ে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। আর ধারাগুলো তো অবশ্যই তোমাকে স্টাডি করতে হবে, পড়তে হবে। সো আমি এবার ট্রাই করব তোমাদেরকে সহজ কিছু ওয়ার্ডকে বলে দেওয়া, যে ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে পার্টিকুলার কোন প্রিন্সিপালসটা কোন ধরনের ইডিওলজির দ্বারা ইন্সপায়ার্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথমেই জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার অফ দি নেশন আর্টিকেল 38-এর মধ্যে দেওয়া আছে, অর্থাৎ জনকল্যাণকামী রাষ্ট্রের যে কনসেপ্ট, যেটাকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ধারা বলবো ডিপিএসপি, সেটার মধ্যে দেওয়া আছে। অন্যদিকে অর্থনৈতিক বিষয়, অর্থাৎ সমান কাজের জন্য সমান মজুরি দেওয়া, সবাইকে সমান কাজের সুযোগ দেওয়া, এগুলো সব কিন্তু আর্টিকেল 39-এ আছে। এবং শিশুদেরকে রক্ষা করা, শৈশবকে রক্ষা করা আর্টিকেল 39F এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিভিন্ন রকম আইনি সহায়তা প্রদান করা, আর্টিকেল 39 এর মধ্যে আছে। কাজ এবং শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা সেটা আর্টিকেল 41 এর মধ্যে রয়েছে। এবং মাতৃত্বকালীন ছুটির যে বিষয় আর্টিকেল 42 এর মধ্যে রয়েছে। শ্রমিকদেরকে স্বার্থ রক্ষা 43 এর মধ্যে রয়েছে। শিল্প ব্যবস্থাপনা আর্টিকেল 43 এতে দেওয়া আছে। অভিন্ন দেওয়ানি বিধি আর্টিকেল 44 এর মধ্যে দেওয়া আছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে সব বিভিন্ন রকম আর্টিকেলের মধ্যে বিভিন্ন রকম প্রভিশন। এরপরে আমরা চলে আসবো গ্রামীণ স্বশাসনের কথা, যেটা গান্ধীজির মতাদর্শের দ্বারা প্রভাবিত। পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। শ্রমিকদের জীবিকা এবং ন্যায্য মজুরি দেওয়ার কথা। অনগ্রসর শ্রেণীর শিক্ষাগত এবং অর্থনৈতিক অধিকারের কথা। পুষ্টি, স্বাস্থ্যসেবা, মদ্যপানের বিরুদ্ধে চালন করা, মানে মদ্যপান বা এরকম ইনটক্সিকেটিং ড্রিঙ্কস, ড্রাগকে নিষিদ্ধ করা। পশু সম্পদের সংরক্ষণ এবং কৃষির উন্নয়ন করা। শিক্ষার প্রসার করা। বন এবং বন্যপ্রাণী রক্ষা করা। জাতীয় গুরুত্বপূর্ণ স্মারক, স্থান এবং বস্তু সংরক্ষণ করা। প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করা এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করা। সো এগুলো হচ্ছে পার্টিকুলারলি এই বিভিন্ন রকম প্রিন্সিপালস এর অঙ্গ। তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি পুরো আর্টিকেলটাকে, ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে বেসিক কনসেপ্ট, অর্থাৎ কোন ধরনের যদি মডার্ন কনসেপ্ট থাকে, যদি সেগুলো ওয়েস্টার্ন কনসেপ্ট থাকে, তাহলে সেগুলো হবে অবশ্যই লিবারাল প্রিন্সিপাল। যদি গান্ধীজির মতাদর্শ, অর্থাৎ সেখানে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন, গ্রামের মানুষের উন্নয়ন, সেখানে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন, এইগুলোর কথা বলেছে, অবশ্যই গান্ধীজির মতাদর্শের দ্বারা প্রভাবিত বা কুটির শিল্প। আর অন্যদিকে যদি আমরা দেখি সামাজিক কোনো সংস্কারের কথা বলছে, মার্ক্সবাদী ইডিওলজির দ্বারা ইন্সপায়ার্ড যে কনসেপ্ট, সেগুলো হচ্ছে সব সোশ্যালিস্ট প্রিন্সিপাল হিসেবে ইন্ডিকেটেড হবে। এবার চলে আসলে আমরা প্রত্যেকটা আর্টিকেল, আগেই বলেছিলাম যে প্রথম আর্টিকেল 36 হচ্ছে ডেফিনেশন দেওয়া আছে ডিপিএসপির, আর ওই আর্টিকেলে স্টেটের ডেফিনেশন দেওয়া আছে। আর আর্টিকেল 37-এ নেচার, ইম্পর্টেন্স আর ইমপ্লিমেন্টেশন, এই তিনটে দেওয়া আছে। এবার হচ্ছে 38, এখান থেকে শুরু হচ্ছে আমাদের ডিপিএসপির প্রিন্সিপাল গুলো। এর মধ্যে বলছে যে জনকল্যাণের জন্য সামাজিক শৃঙ্খলা সুরক্ষিত করতে হবে। কি কি করতে হবে? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এই একই কথা আমরা প্রস্তাবনার মধ্যেও পাই, কিন্তু প্রস্তাবনাতেও একই রকম কথা বলেছে। এটা দিয়ে কোশ্চেন দেয় যে প্রস্তাবনা ছাড়া আর কোথায় দেওয়া আছে, তো ডিপিএসসির মধ্যে দেওয়া আছে। এছাড়া জাতির জীবনের সঙ্গে সকল রকম প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে। সামাজিক ব্যবস্থা নিতে হবে এমন ভাবে দেশের মানুষের যেমন কল্যাণ হয়, জনকল্যাণ হয়, সেই ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র চেষ্টা করবে আয়ের বৈষম্য দূর করা, সকলের সমান মর্যাদা, সমান রকমের সুযোগ সুবিধা প্রদান করা এবং বিভিন্ন এলাকার বসবাসকারী বিভিন্ন পেশায় যুক্ত ব্যক্তিদেরকে সমান বা সাম্যতা প্রদান করা। এভাবে কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে। অন্যদিকে 39 নম্বর ধারা বলছে রাষ্ট্র কিছু বিষয়কে অনুসরণ করবে, যেমন নাগরিক, প্রত্যেকটা নাগরিক পুরুষ এবং নারীর সমান জীবিকার ব্যবস্থা করা, পর্যাপ্ত রকম বিভিন্ন রকম উপায় দেওয়া যাতে তারা সেখানে তাদের জীবিকা অর্জন করতে পারে। সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের সম্পদের মালিকানাকে সরকার নিয়ন্ত্রণ করে তাকে সর্বোত্তম প্রক্রিয়ার মধ্য দিয়ে বন্টন করা, যাতে সঠিকভাবে সবাই সেই সুযোগ সুবিধা, সম্পদের যে বন্টন সেটা সঠিকভাবে হতে পারে। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনার জন্য সম্পদের যে এক জায়গায় কনসেন্ট্রেশন না হয় সেদিকে মনে রাখা, এই জন্য আমাদের ভারতবর্ষে কিন্তু মিশ্র অর্থনীতি ফলো হয়েছে। পুরুষ এবং মহিলাকে সমান কাজের জন্য সমান মজুরি দেওয়া, পুরুষ এবং নারীর স্বাস্থ্য, শক্তি এবং শিশুদের কোমল বয়স, এগুলোকে প্রোটেক্ট করা, নাগরিকরা তাদের যাতে বয়স এবং শক্তিকে ক্ষয় না করে সেদিকে লক্ষ্য রাখা এবং সেই সঙ্গে শিশুদের শৈশবকে রক্ষা করা, স্বাধীনতা এবং মর্যাদার পরিস্থিতিতে সমস্ত রকম বিকাশের সুযোগ সুবিধা দেওয়া
এবং যুব সম্প্রদায়কে সমস্ত রকমের শোষণের হাত থেকে রক্ষা করা। সেগুলো হচ্ছে সব আর্টিকেল 39 এর মধ্যে ঘোষিত প্রিন্সিপালস। 39 এর এতে বলছে দরিদ্রদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সেই সঙ্গে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া। আর 40 নম্বর ধারা কি বলছে? সেখানে বলছে যে গ্রাম পঞ্চায়েত সংগঠন অর্থাৎ পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে গোটা গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন করা, তাদেরকে তাদের যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ সেটাকে গ্রামীণ অঞ্চলে এস্টাবলিশ করা। 41 এ বলছে একমাত্র জায়গা যেখানে কাজের অধিকারকে মান্যতা দেওয়া হয়েছে, কাজের অধিকারের পাশাপাশি শিক্ষার অধিকার এবং সরকারি সাহায্য পাওয়ার অধিকার, যার মাধ্যমে বিভিন্ন যারা যারা বেকার তাদেরকে বিভিন্ন ভাতা দেওয়া, যারা বয়স্ক মানুষ তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া। সো এগুলো সব কিন্তু আর্টিকেল 41 এর প্রভিশনের উপর বেস করে দেওয়া হয়। অন্যদিকে আর্টিকেল 42 এর মধ্যে ন্যায়সঙ্গত এবং মানবিকতার কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে কর্মক্ষেত্রে সমস্ত রকম সুযোগ সুবিধা যেমন মাতৃত্বকালীন ছুটির মতো বিষয়কে মান্যতা দেওয়া হবে। 43 বলছে রাষ্ট্র কিছু নির্দিষ্ট বিষয়কে সুরক্ষিত করে, যেমন আইন এবং অর্থনৈতিক সংস্থা অন্য কোনো উপায়ে সকল রকম যারা কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বা শিল্প সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এরকম শ্রমিক যারা রয়েছে তাদের জীবিকার সঠিক মান নির্ধারণ করে দেওয়া, তাদের মজুরি ন্যূনতম যে মজুরি সেটা ঠিক করে দেওয়া এবং সমস্ত রকমের সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধা প্রদান করা। আর রাজ্যে গ্রামাঞ্চলে ব্যক্তিগত এবং সমবায় ভিত্তিক কুটির শিল্পের প্রসার, এটাও কিন্তু আর্টিকেল 43 একটি গুরুত্বপূর্ণ প্রভিশন। চলে আসবো 43 এ। এখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে। আর রাজ্যে গ্রামীণ ভারতের সমবায় সমিতি গঠনের কথা বলছে আর্টিকেল 43B। এই সমবায় সমিতি সম্পর্কে বলতে গিয়ে আমরা দেখব এটি একটি অলাভজনক একটি কমিউনিটি সংস্থা যার কাজ হচ্ছে গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করা। এক্ষেত্রে আমরা দেখব যে এই ব্যবসায়িক মালিকানাগুলো মানুষ নিজেরাই হয় এবং নিজেরাই নিজেদের যাবতীয় সেই যে প্রোডাকশন গুলো সেখান থেকে হয় সেগুলো কিন্তু নিজেরাই অ্যাক্সেস করতে পারে। 44 ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছে। আমরা জানি আমাদের ভারতবর্ষে ফৌজদারি নিয়ম নীতি সবারই জন্য অভিন্ন, কিন্তু দেওয়ানি বিধি বিভিন্ন কমিউনিটির জন্য আলাদা আলাদা হয়ে থাকে। উদাহরণস্বরূপ একজন হিন্দু ব্যক্তি সে কিন্তু একাধিক বিবাহ করতে পারে না, সেটা আইনগতভাবে সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু একজন মুসলিম ব্যক্তি সে কিন্তু একাধিক বিবাহ করতে পারে, কারণ সেখানে পলিগামি কিন্তু গ্র্যান্টেড রয়েছে আইনভাবে, সেটা কোনো অন্যায় নয়। তাহলে এভাবে আমরা দেখব বিভিন্ন কমিউনিটি ওয়াইজ কিন্তু আইন আলাদা আলাদা রয়েছে। একইভাবে সম্পত্তির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধর্মীয় মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট নিয়ম নীতি ফলো করতে দেখব। অভিন্ন দেওয়ানি বিধি বলছে এরকম হবে না। ঠিক ফৌজদারি আইন যেমন সবার জন্য সমান, একজন হিন্দু ব্যক্তি কাউকে কোন রকম অপরাধ করলো, ফৌজদারি অপরাধ, একজন মুসলিম ব্যক্তি করলো কি একজন খ্রিস্টান করলো কি একজন শিখ করলো, সেখানে যেমন ফারাক করা হয় না, ঠিক দেওয়ানি বিধির ক্ষেত্রেও সবার জন্য সমান থাকবে। এবং এই সম্যতা আমাদের সংবিধানের আর্টিকেল 14 এর মধ্যেই আমরা পাই। সেখানে আইনের ক্ষেত্রে সব রকম সাম্যতার কথা বলা হয়েছে, আইনের চোখে সবাই সমান। কিন্তু এখানে এই অভিন্ন দেওয়ানি বিধি না থাকার কারণে সে আইনি সাম্যতা কিন্তু ভায়োলেশন হচ্ছে। তো এই জন্য আমাদের মৌলিক অধিকারকে সঠিকভাবে বাস্তবায়নের জন্যই আমাদের এই অভিন্ন দেওয়ানি বিধি এস্টাবলিশ করার প্রয়োজন রয়েছে এবং এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আরো বেশি সংহতি তৈরি করতে সাহায্যও করবে। এভাবেই আমরা দেখব 2024 সালের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজ্য যারা কিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অভিন্ন দেওয়ানি বিধি এস্টাবলিশ করেছে। যদিও গোয়া আমাদের ভারতবর্ষের প্রথম রাজ্য ছিল যে রাজ্যে এই অভিন্ন দেওয়ানি বিধি ছিল। তার কারণ আমরা জানি গোয়া পর্তুগিজদের সেটা একটা উপনিবেশ ছিল এবং পর্তুগিজরা যখন সেখানে উপনিবেশ এস্টাবলিশ করেছিল তারা পর্তুগিজ সিভিল কোড এস্টাবলিশ করেছিল, আর সেই পর্তুগিজ সিভিল কোড আজকে ভারতবর্ষের ওই গোয়া রাজ্যে রয়েছে, তাই সেটা অভিন্ন দেওয়ানি বিধিই ফলো হয়। আর উত্তরাখণ্ড হচ্ছে তারা নতুন করে আইন বানিয়ে সেখানে অভিন্ন দেওয়ানি বিধি এস্টাবলিশ করেছে। দুটো দিয়েই কোশ্চেন দিতে পারে, বুঝে করবে সর্বশেষ কোন রাজ্যে এটা এস্টাবলিশ হয়েছে বা আইনি প্রক্রিয়ায় কোন রাজ্যে হয়েছে তখন অবশ্যই উত্তরাখণ্ড বলবো। আর যদি বলে যে ভারতবর্ষের প্রথম কোন রাজ্যে এটা রয়েছে বা প্রথম কোন রাজ্যে এটা ছিল তখন আমরা গোয়া আনসার করব। আর কোন কোন রাজ্যে বললে তখন দুটোকেই বলতে পারি। অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে যেগুলো বলছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। চলে আসবো নেক্সট পয়েন্ট হলো আমাদের আর্টিকেল 45। এখানে বলছে যে 14 বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে এবং বাধ্যতামূলক সেই শিক্ষা বাস্তবায়িত করা হবে। এখন ভারতবর্ষে 14 বছরের নিচে শিশু বলতে তো 1 বছরের বাচ্চাকেও বোঝানো হয়, কিন্তু 1 বছরের বাচ্চাকে তো শিক্ষা দেওয়া সম্ভব নয়। তাই 21A আর্টিকেল যখন 86তম অ্যামেন্ডমেন্টে
অ্যাড হলো, তখন এখানেও আর্টিকেল 45 এর মধ্যে একটা নতুন ক্লজ অ্যাড হলো। সেখানে বলছে যে 6 বছরের নিচে যে শিশু থাকবে তাদেরকে সরকার ফ্রিতে শিক্ষা দেবে, যেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা, এবং সেই সঙ্গে বিভিন্ন রকম যে শিশুদেরকে রক্ষা করা বা শিশুদেরকে যে ইমিউনাইজেশন, এইরকম বিভিন্ন কেয়ার নেওয়ার যে অ্যাক্টিভিটি সেগুলো করবে। এবং সব থেকে বড় কথা, আমাদের ভারতবর্ষে এটা অলরেডি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা অঙ্গনওয়াড়ি ব্যবস্থার মাধ্যমে অলরেডি এস্টাবলিশড হয়েছে। সেখানে 0 থেকে 3 বছরের বাচ্চাদের দেখবো পুষ্টির উপর জোর দেওয়া হয়, তাদের ইমিউনাইজেশনের উপর জোর দেওয়া হয়, আর 3 থেকে 6 বছরের বাচ্চাকে প্রি প্রাইমারি স্কুলের যে ব্যবস্থা সেই ব্যবস্থা প্রদান করা হয়। সো এভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু আর্টিকেল 45 এর প্রভিশনকে খুব সঠিকভাবেই এস্টাবলিশ করা সম্ভব হয়েছে। অন্যদিকে 46 বলছে আমাদের সমাজে যারা অনগ্রসর শ্রেণী তাদের জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়ে আসবে, যারা তাতে তাদের যাবতীয় উন্নতি করতে পারে এবং তারা যাতে আর বাকি যারা সমাজের শ্রেণী রয়েছে তাদের সঙ্গে সমকক্ষ হতে পারে। এর জন্য অর্থনৈতিক এবং শিক্ষাগত দুদিক থেকে বিভিন্ন রকম সুরক্ষা প্রদান করবে সরকার। 47 নম্বর ধারা বলছে পুষ্টির মান বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান এবং জনস্বাস্থ্যের মান বৃদ্ধি করতে হবে। এই জন্য আমাদের ভারতবর্ষে আমরা দেখবো যে সেখানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট তৈরি হয়েছে এবং সেখানে ইমিউনাইজেশন এস্টাবলিশ করার বিভিন্ন ব্যবস্থা হয়েছে সেগুলো, বা আমরা দেখবো যে এই যে করোনা পিরিয়ডে ভ্যাকসিনেশন সরকার থেকে ফ্রিতে দেওয়া হয়, এটাও তো মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই সরকার সেই ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছিল। এর মধ্যে আরো রয়েছে যে আমাদের ইনটক্সিকেটিং ড্রিঙ্কস, ড্রাগস এগুলোকে নিষিদ্ধ করা। এবং আমরা দেখব একইভাবে আমাদের ভারতবর্ষে একাধিক রাজ্য রয়েছে যারা এটাকে অলরেডি কার্যকরী করেছে। বোম্বে, নাগাল্যান্ড, বিহার এরা কিন্তু সমস্ত রকমের এই লোকাল অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। 48 নম্বর ধারা বলে কৃষি এবং পশুপালন সবসময় বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে করতে হবে, যাতে সঠিকভাবে সেগুলো থেকে আমরা বিভিন্ন রকম উৎপাদন যে সুবিধে সেগুলো আমরা পেতে পারি। 48-এর এ ধারায় বলা হয়েছে আমাদের ভারতবর্ষে যে পরিবেশ সুরক্ষা এবং সেই সঙ্গে আমাদের বন্যপ্রাণী রক্ষা, বন্যপ্রাণী যেগুলো রয়েছে বন্যপ্রাণী এবং বন সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা করবে। 1980 সালে এর উপর বেস করে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট তৈরি করা হয়েছিল। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তারই আরেকটি উদাহরণ। অন্যদিকে 49 নম্বর ধারা বলে সংসদ কর্তৃক প্রত্যেকটি আইন সবসময় চেষ্টা করবে যে আমাদের যে বিভিন্ন রকম ঐতিহাসিক স্থল রয়েছে, ঐতিহাসিক বিভিন্ন অবজেক্ট রয়েছে, এগুলোকে প্রোটেক্ট করা, এর জন্য নির্দিষ্ট কোনো অঞ্চলকে হেরিটেজ বলে ডিক্লেয়ার করা, এই সমস্ত কিছু আমাদের ভারতবর্ষে কিন্তু কনজারভেশন অ্যান্ড প্রোটেকশন অফ হেরিটেজ মনুমেন্টস ইন ইন্ডিয়া যে সেক্টর রয়েছে তার আন্ডারে কিন্তু এগুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করা হয়। আর 50 নম্বর ধারায় আমাদের ভারতবর্ষে লেজিসলেটিভ সেক্টর আর এক্সিকিউটিভ সেক্টরে যেরকম আর্টিকেল 121 আর 211-তে সেপারেট করা হয়েছে বা 122, 212-এর মধ্যে সেপারেট করা হয়েছে, ঠিক একইভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জুডিশিয়ারিকে সেপারেট করার ব্যবস্থা করা হয়েছে আর্টিকেল 50-র মধ্যে। এখানে বলা হচ্ছে যে বিচার বিভাগকে সবসময় শাসন বিভাগ থেকে সেপারেট করতে হবে এবং এটা শুধুমাত্র আর্টিকেল 50-তে আছে তা নয়, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হিসেবে এটা গ্র্যান্টেড। আমাদের ভারতবর্ষে যে মৌলিক কাঠামো তত্ত্ব, সেই মৌলিক কাঠামো তত্ত্ব হিসেবে এই আর্টিকেল 50-র বক্তব্যকে মান্যতা দেওয়া হয়েছে। 121 এবং 211-এর কথা বলছিলাম, ঠিক যেমন শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে সেপারেট করা হয়েছে, ঠিক তেমনই আমরা দেখব যে আমাদের ভারতবর্ষে আইন বিভাগকেও বিচার বিভাগ থেকে সেপারেট করা হয়েছে। যেমন 121 আর 211 বলে আইন বিভাগ কখনোই কোনো কোর্টের বিরুদ্ধে কোনো রকম বক্তব্য দিতে পারবে না। অর্থাৎ কোন জাজ ভালো জাজমেন্ট দিয়েছে, কোন জাজ খারাপ জাজমেন্ট দিয়েছে, কোন মামলার সঠিক হয়নি মামলার রায় বা কোন মামলার রায় সঠিক হয়েছে, এইসব নিয়ে পার্লামেন্ট বা রাজ্য আইনসভায় কোনো রকম আলোচনা করা যায় না। এক্সেপ্ট ব্যতিক্রম একটা আছে। কি ব্যতিক্রম? যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো একজন বিচারপতিকে রিমুভ করার সংক্রান্ত বিষয় উত্থাপিত হয় আমাদের পার্লামেন্টে, তখন অবশ্যই সেই বিষয় নিয়ে সেই জাজের কার্যকারিতা নিয়ে কোনো রকম কথা বলা যেতে পারে, বাকি কোনো ক্ষেত্রে করা যায় না। অন্যদিকে জুডিশিয়ারির ক্ষেত্রে বলা হচ্ছে যে কোর্টও কখনো কোনো আইনি প্রক্রিয়া চলাকালীন কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে পারে না। তো সেখানে দুদিক থেকে কিন্তু সেপারেশন অফ পাওয়ার করে দেওয়া আছে। চলে আসবো নেক্সট লাস্ট আর্টিকেল এই পোর্শনের 51। এখানে 4টি ক্লজ রয়েছে। মনে রাখবে আগে কিন্তু ক্লজ দিয়ে কোশ্চেন দিত না, এখন কিন্তু ক্লজ দিয়ে কোশ্চেন দিচ্ছে বিভিন্ন এক্সামে। বিশেষ করলে অন্যান্য স্টেটেও তো এরকম 11-12-এর টিচিং এক্সামিনেশন হয়েছে, সেই এক্সামিনেশনে এবং নেট সেট পরীক্ষাতেও এখান থেকে ক্লজ দিয়ে কোশ্চেন দিয়েছে। রিসেন্টলি আরো একটা বিষয় তোমাদের বলে রাখি, রিসেন্টলি এনটিপিসির যে পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এই 51 ক্লজ দিয়ে কোশ্চেন দিয়েছে। তাই অবশ্যই 51 ক্লজ গুলো পড়বে। প্রথমতই বলছে যে রাষ্ট্র ভারতবর্ষ সবসময় চেষ্টা করবে কি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে। আর কি
জাতিসমূহের মধ্যে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে, আর কি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে এবং আন্তর্জাতিক আইন এবং চুক্তিগুলোকে মান্যতা করতে, মেনে চলতে, এবং সর্বশেষ আন্তর্জাতিক যত বিরোধ থাকবে সেই বিরোধগুলোকে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটাতে। সো এই বিষয়গুলোই আমাদের আর্টিকেল 51-এ রয়েছে, যা আমাদের ভারতবর্ষের বৈদেশিক নীতির অন্যতম প্রধান প্রিন্সিপাল হিসেবে গ্র্যান্টেড। তোমাদের নিশ্চয় জানা আছে ভারতবর্ষের সঙ্গে চীনের পঞ্চশীল নীতি চুক্তি হয়েছিল, সেই পঞ্চশীল নীতি চুক্তিরও এর ওপর বেস করে। এছাড়াও তোমরা নিশ্চয়ই এটাও জানো ভারতবর্ষ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা নির্জোট আন্দোলনের অন্যতম শরিকি কান্ট্রি, এবং সেখানেও পঞ্চশীল নীতির ওই প্রিন্সিপালস গুলো যেমন এখান থেকে ইন্সপায়ার, ওই নির্জোট নীতির নিয়ম নীতিও এর দ্বারাই ইন্সপায়ার। এছাড়াও আমরা দেখব পরবর্তীকালে যখন ইউনাইটেড নেশনস তার বিভিন্ন অর্গানাইজেশন, তার যে উদ্দেশ্য তার সঙ্গেও এই প্রিন্সিপালসের যথেষ্ট মিল আছে। তো ওভারঅল ইন্ডিয়ান ফরেন পলিসি এবং সেই সঙ্গে গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখে চলা, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা অন্যতম বেসিক রুলস, যে বেসিক নিয়ম নীতি কিন্তু এই 51 আর্টিকেলের দ্বারা ইন্সপায়ার্ড, এবং অবশ্যই এটি একটি ওয়েস্টার্ন প্রিন্সিপাল হিসেবে গ্র্যান্টেড। তো এতক্ষণ ধরে আমরা নির্দেশমূলক নীতির প্রধান প্রধান বিষয়গুলো দেখলাম। এবার আমরা ফোকাস করব মৌলিক কর্তব্যের উপর। তোমরা জানো নিশ্চয় যে প্রত্যেকটা দেশের নাগরিকদের কিছু নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য থাকে। এখন কোনো কোনো দেশে সেই দায়িত্ব কর্তব্য সংবিধানের মধ্যে দেওয়া থাকে, আর কোনো কোনো দেশে দেওয়া থাকে না। সাধারণত দেখা যায় যেগুলো সমাজতান্ত্রিক দেশ তাতেই কিন্তু এই নিয়ম নীতিগুলো বা এই নির্দেশমূলক নীতিগুলো বা মৌলিক কর্তব্যগুলো দেওয়া থাকে। কারণ আমাদের ভারতবর্ষ তো কোনো সমাজতান্ত্রিক দেশ নয়, কিন্তু তাও আমাদের ভারতবর্ষে 1976 সালে এই মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়েছে। এখন এই মৌলিক কর্তব্যগুলো হঠাৎ করে যুক্ত করলোই বা কেন? এর পেছনে লুকিয়ে আছে একটা দীর্ঘ ইতিহাস, এবং এটাকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। দেখো, আমরা মার্কেট থেকে যখন একটা ফুল কিনি তখন সেই ফুলের প্রাইসটা কিন্তু আমাদের কাছে একটা নমিনাল প্রাইস হতে পারে, সেটা একটা 10 টাকা বা 15 টাকা দামের ফুল। কিন্তু ওই একই ফুল যখন আমরা দীর্ঘদিন একটা গাছ লাগিয়ে তারপরে সেখান থেকে সেই ফুলটা সেখানে ফুটবে, সেই ফুলের ভ্যালু কিন্তু ওই 10 টাকা 15 টাকার মতো হবে না। আমাদের কাছে সেই ফুলটা অনেক বেশি ভ্যালুয়েবল, এমনকি আমাদের কাছে ওটা মূল্য এতটাই বেশি যে ওটার মূল্য আমরা ধার্য করবোই না। ঠিক সেই রকমই যখন কোন একটা দেশের নাগরিকরা কোন রকম মৌলিক কর্তব্য, কোন রকম কর্তব্য পালন না করে শুধু শুধু রাইট গুলো এনজয় করে, আমাদের কাছে সেই রাইটের ভ্যালুটা ঠিক আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমরা কোনো কর্তব্য পালন করার মধ্য দিয়ে রাইটটা এনজয় করি, তখন আমাদের কাছে রাইটটা অনেক বেশি ভ্যালুয়েবল হয়ে যায়। ঠিক এইরকমই একটি উদাহরণ ভারতের সুপ্রিম কোর্ট বহুবার বিভিন্ন মামলার রাইট থেকে বলেছিল, এবং এটাকে মাথায় রেখেই 1976 সালে যখন সরণ সিং কমিটিকে অ্যাপয়েন্ট করা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানে এরকম কর্তব্যের মতো কিছু বিষয়কে যুক্ত করা হোক, আপনি রেকমেন্ড করুন, সেই রেসপেক্টে সরণ সিং কমিটি কিন্তু 8টি এরকম কর্তব্যকে যুক্ত করার কথা বলা হচ্ছে। এবং সেই 8টি ডিউটির মধ্যে একটি অন্যতম ডিউটি ছিল ট্যাক্স দেওয়া, যেটা আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি এখনো সঠিকভাবে দেয় না। সেই ট্যাক্স দেওয়াটাই কর্তব্যের মধ্যে অ্যাড করা হয়েছিল। যাই হোক, সরকার 3টি ডিউটিকে বাদ দিয়ে দেয়, বাকি 5টাকে অ্যাকসেপ্ট করে এই সরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী, এবং সরকার নিজের তরফ থেকে আরো 5টি যুক্ত করে। এভাবে টোটাল 10টি মৌলিক কর্তব্য 1976 সালে প্রথম আমাদের সংবিধানে যুক্ত হয়। তো এই ছিল আমাদের মৌলিক কর্তব্যের সুদীর্ঘ ইতিহাস, যেটা যতটা সম্ভব শর্ট করে বলে দিলাম। এখানে মৌলিক কর্তব্য কাকে বলে দেওয়া আছে, যে ভারতের নাগরিকদের কিছু রিমাইন্ডার, যে রিমাইন্ডার গুলো শুধুমাত্র নাগরিকদের অর্থাৎ ইন্ডিয়ানদেরই রয়েছে, এগুলো ইন্ডিয়ানদেরই পালন করতে হয়, বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়, এবং এগুলো পালন করা বা না করা ব্যক্তি নিজস্ব বিষয়। এখন ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে, আমি উঠে দাঁড়িয়ে সেই জাতীয় সঙ্গীতকে সম্মান দেখাতেও পারি, নাও দেখাতে পারি। যদি না দেখায় তো আমার বিরুদ্ধে কিন্তু কোনো জেল বা কোনো রকম পুলিশি অ্যাকশন নিতে পারে না। তো এখানেও এটা কিন্তু ক্লিয়ার জেনে নেওয়া উচিত যে আমাদের যে প্রত্যেকটি মৌলিক কর্তব্য রয়েছে সেই মৌলিক কর্তব্যগুলো কিন্তু বাধ্যতামূলক নয়, মৌলিক কর্তব্যগুলো পুরোটাই ব্যক্তির নিজস্ব ইচ্ছের উপর নির্ভরশীল। আর কি বলছে, মৌলিক কর্তব্য হচ্ছে প্রত্যেকটা মানুষের বেসিক কর্তব্যের মধ্যে পড়ে। মানুষ এই কর্তব্য যদি না পালন করে তাহলে সে ব্যক্তিগত দংশন হতে পারে, বা বিবেকের দংশনের পাশাপাশি তাকে সমাজ থেকে বিভিন্ন রকম কথা শুনতে হতে পারে, কিন্তু আইনি প্রক্রিয়ায় কোনো স্টেপ তার বিরুদ্ধে নেওয়া যায় না। এই মৌলিক কর্তব্যগুলো হচ্ছে আদালত কর্তৃক অবলবৎযোগ্য। আমরা পড়েছি নন জাস্টিসেবল নির্দেশমূলক নীতির ক্ষেত্রে এগুলোরও সেম বৈশিষ্ট্য। অন্যদিকে এইগুলো কিন্তু পুরোটাই রাশিয়া থেকে ইন্সপায়ার্ড, রাশিয়া থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে,
এবং এই নির্দেশ ব্লক নীতি সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ যে কমিটি রেকমেন্ড করেছিল তা হচ্ছে সরণ সিং কমিটি। প্রথম 10টা রেকমেন্ডেশন তার বলে ধরা হবে, যদিও আমরা জানি মাত্র 5টাই তার রেকমেন্ডেশন, বাকি 5টা সরকারের কনসেপ্ট ছিল। আর এছাড়াও 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরো একটি যুক্ত হয়েছে, যার মাধ্যমে টোটাল আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা হয়েছে 11, এবং সংবিধানের পার্ট 4A এবং 51A ধারার মধ্যে এই নির্দেশ ব্লক নীতির বিষয়টা দেওয়া আছে। দেখো এখানে আর্টিকেল 51A থেকে AJ, এটা প্রথম 1950 সালে যখন আমাদের সংবিধান কার্যকরী হচ্ছে সেই সময় 0টা ছিল, তারপরে প্রথম অ্যাড হচ্ছে 10টা কবে 1976 সালে, তারপরে আরো একটা অ্যাড হচ্ছে কবে 2002 সালে, এভাবে টোটাল ডিউটির সংখ্যা হয়েছে 11। তাহলে 51A থেকে AJ মানে 10টা, তারপরে Kটা হচ্ছে 11তম, এভাবে কিন্তু এই ক্লজ গুলো দিয়েও কোশ্চেন দিতে পারে। আমি এখানে প্রত্যেকটা আর্টিকেল উইথ ক্লজ ডিক্টেট করে দিয়েছি। এটা শুধুমাত্র আমাদের মানে SLST পরীক্ষার সাবজেক্টের পরীক্ষার জন্যই তৈরি করতে হবে এরকম নয়, মৌলিক কর্তব্য আমাদের নিজের জন্য জানা উচিত। প্রত্যেকটা ভারতীয় তাদের কর্তব্যের মধ্যে এগুলো পড়ে, এবং প্রত্যেকটা ভারতীয় নিজের কর্তব্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত। ইন্টারভিউতে এগুলো থেকে কিন্তু কোশ্চেন করে SLST পরীক্ষা। 51A ধারা বলছে এটি ভারতের প্রত্যেকটি নাগরিকদের কর্তব্য হিসেবে বিবেচিত হবে, যেমন সংবিধান মেনে চলা, আমাদের দেশের যে প্রতিষ্ঠান রয়েছে সরকারি প্রতিষ্ঠান তার আদর্শ এগুলোকে সম্মান করা। 51AB বলছে জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শকে লালন পালন করা এবং অনুসরণ করা। 51AC বলছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে বজায় রাখার জন্য কাজ করা। এবং 51D বলছে দেশ রক্ষা এবং জাতীয় সেবার জন্য যদি সরকার আহ্বান করে সে আহ্বানে সাড়া দেওয়া। 51E বলছে ভাষাগত এবং আঞ্চলিক বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের মানুষদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং সৌভ্রাতৃত্বের চেতনাকে উৎসাহিত করা, মহিলাদের প্রতি মর্যাদাপূর্ণ সম্মানজনক অ্যাক্টিভিটি করা এবং মহিলাদেরকে মর্যাদা দেওয়া, কোন রকম অসম্মানজনক আচরণ ত্যাগ করা। 51AF বলছে যৌগিক যে আমাদের যে মাল্টিপল টাইপের বিভিন্ন রকম রেশিয়াল পিপল এখানে বসবাস করে, তো তাদের মধ্যে যে যৌগিক সংস্কৃতি তৈরি হয়েছে সেই ঐতিহ্যকে প্রোটেক্ট করা। 51AG বলছে বন, হ্রদ, নদী, বন্যজীবন এগুলোকে রক্ষা করা, এটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। সমস্ত রকম জীবিত প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া। 51AH বলছে সমস্ত রকমের বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা, মন থেকে কুসংস্কার দূর করা এবং অনুসন্ধানের ইচ্ছে বাড়ানো। 51AI বলছে সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সমস্ত রকম হিংসাত্মক অ্যাক্টিভিটি বর্জন করা। 51AJ বলছে ব্যক্তি এবং সম্মিলিত কার্যকলাপের মধ্যে শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য রাখা এবং প্রত্যেকটা ব্যক্তি নিজের সামগ্রিক বিকাশের মধ্য দিয়ে দেশের সবারই বিকাশ সম্ভব, এবং এভাবে ভারতবর্ষ আন্তর্জাতিক বিশ্বে একটি সুমহান জায়গায় পৌঁছতে পারবে। এবং 51AK বলছে প্রত্যেকটি পিতামাতা এবং আমাদের যে গার্জেন রয়েছে শিশুদের, তাদের যদি 6 থেকে 14 বছরের কোনো শিশু থাকে তাহলে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে দেওয়া বা তাদেরকে শিক্ষার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এটা হচ্ছে মা বাবা এবং গার্জেনদের দায়িত্ব কর্তব্য। সো এই হচ্ছে আমাদের 11টি মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্যগুলো প্রত্যেকটা ধারা বাই ধারা কিন্তু এক্সামে কোশ্চেন দিতে পারে, সেই বুঝে এটা কিন্তু তৈরি করে ফেলতে হবে। এবার চলে আসবো ভার্মা কমিটির রেকমেন্ডেশন, যার রেকমেন্ডেশনে 11তম ডিউটি অ্যাড হয়েছিল। সেই সঙ্গে 1999 সালে এই ভার্মা কমিটি মোট 12টি এরকম আইন মানে ফাইন্ড আউট করেছিল, যে আইনগুলো ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি আমাদের যে মৌলিক কর্তব্য সেগুলোকে প্রোটেক্ট করে। কিভাবে? যেমন ধরো কেউ জাতীয় পতাকার উপর প্রতি কোনো সম্মান দেখালো না, উল্টে কি করলো, ফেসবুক লাইভ করে জাতীয় পতাকাকে জ্বালিয়ে দিল, তো এটাকে ফেসবুক লাইভ করে সে দেখাচ্ছে। বা কেউ জাতীয় সঙ্গীতকে শুধুমাত্র অসম্মান করলো না, সে এমন করে জাতীয় সঙ্গীত গাইলো যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা কুরুচিকর একটা স্টেটমেন্ট দিল। এগুলো কি করছে? শুধুমাত্র মৌলিক কর্তব্য ভঙ্গ হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান অনার অ্যাক্ট রয়েছে, জাতীয় সম্মান আইন। এই ইন্ডিয়ান অনার অ্যাক্ট অনুযায়ী এগুলো সব ফৌজদারি অন্যায় বা ফৌজদারি আইন অনুযায়ী এগুলো সব অপরাধ বলে গণ্য। তাই এই ধরনের অ্যাক্টিভিটি করলে ডিরেক্টলি হয়তো মৌলিক কর্তব্য ভঙ্গ করার জন্য তার জেল হবে না, কিন্তু এইগুলো ভঙ্গ করেছে বলে তার জেল হবে। তার মানে একাধিক মৌলিক কর্তব্য রয়েছে যেগুলো আমাদের হয়তো মনে হচ্ছে খুব ইনোসেন্ট, কিন্তু ওগুলোই কিন্তু কোনো না কোনো ফৌজদারি আইনের সঙ্গে যুক্ত। এখানে আইনগুলো সব দেওয়া আছে, নাগরিক অধিকার সুরক্ষা আইন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, জনপ্রতিনিধিত্ব আইন, বন সংরক্ষণ আইন, এই সব আইন। যেমন গাছ কেটে ফেলা, আমরা একটু দেখছিলাম যে বন্য প্রাণী বন সংরক্ষণ করা আমাদের দায়িত্ব,
কিন্তু উল্টে যদি আমি একটা গাছ কেটে ফেলি তাহলে সেটা কিন্তু আইনত অপরাধ, আমার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা দায়ের হবে। তো এইভাবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি সেইগুলো যেগুলো আমাদের মৌলিক কর্তব্যকে আরো ভালোভাবে এস্টাবলিশ করতে সাহায্য করে। চলে আসবো নেক্সট কয়েকটি প্রশ্ন আমরা দেখে নিই ফটাফট, তার আনসার। নির্দেশমূলক নীতি কাদের জন্য প্রযোজ্য? অবশ্যই এখানে ভারতীয়দের জন্য অবশ্যই প্রযোজ্য, এবং সবগুলো বিদেশিদের জন্য প্রযোজ্য হবে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো ভারতের সংবিধানে মোট কতগুলি নির্দেশমূলক নীতি? এই মুহূর্তে 18টি নির্দেশমূলক নীতি রয়েছে। বিপিএসপি লক্ষ্য বা নির্দেশমূলক নীতির লক্ষ্য কোথায় দেওয়া আছে? 38 নম্বর ধারায়, ওয়েলফেয়ার নেশন এস্টাবলিশ করা। মৌলিক কর্তব্য কাদের জন্য প্রযোজ্য? মৌলিক কর্তব্য শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রযোজ্য, কোনো বিদেশিরা এটা এনজয় করে না বা বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়। ভারতের সংবিধানে মোট কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? এই মুহূর্তে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। সো এই হচ্ছে প্রধান প্রধান প্রশ্নগুলো। এখন আমরা দেখে নেব ঠিক যে পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতেই হবে। ফার্স্ট অফ অল, নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নির্দেশমূলক নীতির মোট সংখ্যা আগে ছিল 13টি, এখন বেড়ে 18টি হয়েছে। নির্দেশমূলক নীতি সমাজতান্ত্রিক, গান্ধীবাদী এবং উদারনৈতিক মতাদর্শের দ্বারা বিভক্ত বা এগুলোর দ্বারা ইন্সপায়ার্ড। নির্দেশমূলক নীতি মূলত ইতিবাচক প্রকৃতির হয়ে থাকে। নির্দেশমূলক নীতি বাস্তবায়নের উপর দেশের প্রাকৃতিক সম্পদ এবং সরকারের ইতিবাচক ইচ্ছের উপর নির্ভর করে। নির্দেশমূলক নীতি একাধারে সরকারের দায়িত্ব, কর্তব্য এবং অন্যদিকে দেশের মানুষের ইতিবাচক অধিকার হিসেবে গণ্য। 40 নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা, 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি বিধি এবং 45 নম্বর ধারায় 6 বছরের নিচে সকল শিশুকে বিনামূল্যে শিক্ষা এবং চাইল্ড কেয়ার দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে সংবিধানের 41 নম্বর ধারায় শিক্ষা, কর্ম এবং সরকারি সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। 50 নম্বর ধারায় বিচার বিভাগ এবং শাসন বিভাগকে আলাদা করার কথা বলা হয়েছে। মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। 11টি মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে। মৌলিক কর্তব্য আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। মৌলিক কর্তব্য মূলত ইতিবাচক প্রকৃতির, ঠিক নির্দেশমূলক নীতির মতোই। মৌলিক কর্তব্য বাস্তবায়ন নির্ভর করে দেশের মানুষের ইতিবাচক ইচ্ছের উপর। নির্দেশমূলক নীতি শুধুমাত্র নাগরিকদের কর্তব্য, বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সংবিধানের 51 এ ধারায় মৌলিক কর্তব্যগুলো দেওয়া আছে এবং মৌলিক কর্তব্য সুপারিশ করেছে শরণ সিং কমিটি। এছাড়া ভার্মা কমিটিও এর সঙ্গে যুক্ত। সর্বশেষ যে কনসেপ্ট সেটা কিন্তু ভার্মা কমিটির রেকমেন্ডেশনেই দেওয়া। তো এই হচ্ছে আমাদের গ্রুপ বির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য দুটোই কমপ্লিট করলাম। আশা করছি তোমরা প্রত্যেকটা টপিক যেমন পড়ছো তেমন রিভিশন করছো পুরোনো চ্যাপ্টার গুলো। সো এভাবেই পড়তে থাকো এবং কনস্ট্যান্ট প্রসেসের মধ্য দিয়ে তোমরা অবশ্যই এসএলএসটি সাকসেস লাভ করবে। দেখা হচ্ছে নতুন ক্লাসে পরবর্তী পর্বে।